আপনি তো জিজ্ঞাসা করছিলেন আমি কি কারণে নাম ভারিয়ে কেন ছিলাম ও বাড়িতে। আমি খুন করতেই এসেছিলাম। জেল থেকে বেরিয়ে একাকিত্বে এতগুলো বছর কাটিয়েছি। এই একাকিত্ব আমার মনে প্রতিহিংসা বাড়িয়ে দিয়েছে। সুযোগ বুঝে উকিলটাকে উপরে পাঠাতেই এসেছিলাম। হ্যাঁ, আমার নাম কেশব মহাপাত্র। আমরা উড়িষ্যার লোক, কিন্তু দাদু হাওড়ায় এসে ব্যবসা ও বসবাস শুরু করে। আমার পৈতৃক বিরাট ব্যবসা। আমি আর্থিক সম্পন্ন বাড়ির ছেলে। টাকা পয়সার কোনো অভাব কোনো দিনও ছিল না। পৈতৃক ব্যবসায় যোগদানের প্রারম্ভে আমি একটা ভুল কাজ করে ফেলি। এক প্রমোটারের সাথে আমার জমি কেনা নিয়ে গোলযোগ শুরু হয়েছিল। তখন কম বয়স, মাথা গরম ছিল। কয়েকটা ছেলে পাঠিয়েছিলাম প্রমোটারকে একটু কড়কে দিতে। হতছাড়া ছেলেগুলো প্রমোটারকে কড়কে দেবার বদলে একেবারে উপরে পাঠিয়ে দিয়েছিল। পুরো গ্যাং ধরা পড়ে যায়। আমি পাঠিয়েছিলাম বলে আমার 14 বছর সশ্রম কারাদণ্ড হয়। জেল থেকে ফিরে দেখি আমার পরিবার ছাড়খাড় হয়ে গেছে। কেউ বেঁচে নেই। আমার মা মা বেঁচে নেই, বাবা দিদি কেউই না। ওই শালা উকিল দেবশঙ্কর আমার পরিবারটাকে ছাড়খাড় করে দিয়েছিল। ওকে যদি কেউ খুন করে থাকে খুব ভালো কাজ করেছে। আমিও এসেছিলাম এখানে দেবশঙ্করের পুরো পরিবারটাকে শেষ করে দিতে। এসে দেখলাম ওর মেয়ে আগেই মারা গেছে। বৌদিকে দেখলে মায়া হয়। আমার মায়ের মতো কষ্ট পাচ্ছে। শেষ অবধি ঠিক করেছিলাম দেবশঙ্করের বাড়িতে থেকে সুযোগ বুঝে দেবশঙ্করকে জানে মারবো, কিন্তু লোকজন টের পাবে না। এই মতলবেই এসেছিলাম আমি। এত রাগ কেন দেবশঙ্কর বাবুর উপর? কি করেছিলেন উনি? দেবশঙ্করের সাথে আমার দিদির বিয়ে হয়। আমার দিদি খুব সুন্দরী ছিল। ইতিহাসে এমএ, খুব ভালো মেয়ে। কোনো খারাপ রেকর্ড আমার দিদির ছিল না। আমার মায়ের সবচেয়ে দুর্বল জায়গা ছিল আমি আর দিদি। দিদির খুব ধুমধাম করে বিয়ে হয়, যদিও সেটা দেখার সুযোগ হয়নি আমার। এতটাই আমি অধম। তখন আমি জেলে। বিয়ের দিন 15-র মধ্যে দেবশঙ্কর জানতে পারে তার বিবাহিত স্ত্রীর ভাই জেলের ঘানি টানছে। সেটা জানতে পারার সাথে সাথেই তিনি দিদির সাথে সম্পর্ক ছিন্ন করে দেন। দিদির অপরাধ, দিদি একটা আসামির দিদি। শুধুমাত্র সেই অপরাধে দিদিকে পরিত্যাগ করেছিল দেবশঙ্কর। আমাদের মতো পরিবারের মেয়ে স্বামী পরিত্যাগী হয়ে বাপের বাড়ি ফিরে আসবে, এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা। দিদি অপমান সহ্য করতে না পেরে বাড়ি ফিরে এসে গলায় দড়ি দেয়। আমার জেলে যাওয়াতে মা আধমরা হয়েছিলেন। দিদির মৃত্যুর পর শোক সহ্য করতে পারেননি। 1 সপ্তাহের মধ্যে মা হার্ট অ্যাটাকে মারা যান। বাড়িতে চাকর বাকরের ভরসায় কি সংসার চলে? অনিয়মিত খাওয়া দাওয়া, বাবার প্রেশার সুগার সব হাই হয়ে গিয়েছিল। 2 বছরের মধ্যে বাবা স্ট্রোক হয়ে মারা যান। আমার পুরো পরিবার শেষ হয়ে যায় স্যার। আমার আর কেউ নেই স্যার এই পৃথিবীতে। কান্নায় ভেঙে পড়ে কেশব মহাপাত্র। কনক চ্যাটার্জি 1 গ্লাস জল কেশব মহাপাত্রের হাতে তুলে দিয়ে বললেন, অমূলক ভাবনা আপনার। সন্দিহান জিজ্ঞাসার জন্ম নিয়েছে আপনার মনে। অতীত টেনে এনে আপনি বর্তমানকে শেষ করতে চাইছেন। এইভাবে ভেবে দেখুন না। আপনার জেলে যাবার জন্য আপনার পুরো পরিবারটা নষ্ট হয়ে গেল। যে ভদ্রলোকের বাবা একজন নামকরা অ্যাডভোকেট, যিনি নিজে প্রতিনিয়ত আদালতে পরিশ্রম করে চলেছেন অপরাধীদের শাস্তি প্রদানের জন্য, আর তারই শ্যালক যদি খুনের মামলায় জেল খাটা আসামি হয়, তার পক্ষে কি সমাজে মুখ দেখানো সম্ভব? বলুন তো একবার তার জায়গায় দাঁড়িয়ে। হ্যাঁ, মানছি আপনার দিদির সাথে যা হয়েছিল তা অমানবিক, তবুও আপনার জিজ্ঞাসাও অমূলক। রতন, কেশব মহাপাত্রকে পুলিশ হেফাজতে নিয়ে নাও। আর হ্যাঁ কেশব মহাপাত্র, যতদিন না এই কেসের মীমাংসা না হচ্ছে আপনি আমাদের হেফাজতে থাকবেন, কারণ সেদিন রাতের একমাত্র সাক্ষী আপনি। জনার্দন, ড্রাইভার দীপকের পোস্টমর্টেম রিপোর্টটা কি এসে গেছে? হ্যাঁ স্যার, এসে গেছে। কি বলছে রিপোর্টে? স্যার, চলন্ত ট্রেন থেকে পড়ে মাথায় আঘাত লাগে, তৎক্ষণাৎ মারা যায়। তবে স্যার, কোমরের কাছে একটা ছ্যাঁকা পোড়া দাগ পাওয়া গেছে। বাড়ির লোকের কাছে জিজ্ঞাসা করেছিলাম এই দাগ আগে ছিল কিনা। দীপকের স্ত্রী জানায় ডিউটি থেকে ফিরে দীপক স্নান করে। আগের দিন রাত্রে কল ঘরে তার স্বামীর পিঠ সাবান দিয়ে ঘষে দিয়েছিল। সেই সময় ওই পোড়া দাগ ছিল না। তার মানে মনে হয় পরের দিন সকালে ট্রেনে যা হবার হয়েছিল, অতর্কিতে কোমরে ছ্যাঁকা খেতে ভিড় ট্রেনের দরজা দিয়ে পড়ে গেছিল। তাহলে কি হঠাৎ অ্যাক্সিডেন্ট না খুনের পরিকল্পনা ছিল? দীপক মনে হয় কিছু জানতো। বুঝলে জনার্দন? আচ্ছা, দীপশিখা সোমের ফোন কলের লিস্ট বের করতে বলেছিলাম, তার কি হলো? সন্ধ্যাকে ডাকো।
স্যার, সন্ধ্যাদি দেবলীনার বন্ধুদের সম্বন্ধে তদন্ত করতে দেবলীনার অফিসে গেছে, ফিরতে সময় লাগবে। ঠিক তখনই সাব ইন্সপেক্টর সুবিমল নন্দী কনক চ্যাটার্জির ঘরে প্রবেশ করলেন। স্যার, টেলিফোন অফিস থেকে কল লিস্ট পাঠিয়ে দিয়েছে। খুনের রাতে রাত 1:27 একটা নম্বর থেকে ফোন আসে, আর ওই নম্বর থেকে আরও বহুবার ফোন এসেছে গত 1 মাস যাবৎ। এটা হাওড়ার আন্দুলে বিভূতি সান্যালের ফোন নম্বর। আজই স্যার হাওড়া হেড অফিসে খবর পাঠাচ্ছি। আর একটা তথ্য পেয়েছি স্যার, সদাশিবের ঘরে আর কার্নিশে যে সিগারেটের টুকরো দুটো পাওয়া গেছে তাতে ফিঙ্গারপ্রিন্ট এক নয়, মানে কার্নিশের সিগারেটের টুকরোতে কোনো ফিঙ্গারপ্রিন্টই ছিল না। মনে হয় গ্লাভস পরেছিল আততায়ী। আর একতলার কার্নিশে চকের মতো জিনিসটা আর কিছু নয়, ওটা ঘুমের ওষুধ। অ্যালপ্রাজলাম গোত্রের। দীপশিখা দেবী রাত্রে যে ওষুধটা নেন সেটারই অংশ। তার মানে সুবিমল সেই রাত্রে দীপশিখা দেবী ওষুধ খাননি। দীপশিখা দেবীর ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে হবে। চলো সোমভিলায় একবার যাওয়া যাক। ছলে বলে জেনে নিতে হবে কোন কোন অ্যাকাউন্টে টাকা রাখা আছে। জানলেই বাকিটা ব্যাংক থেকে জেনে নেব। কনক চ্যাটার্জি। সোমভিলায় পৌঁছে বুঝতে পারেন বড় গেটে ছোট গেটে দুটোতেই আজ তালা মারা। বাইরে থেকে 3বার কলিং বেল দেবার পর সুধাময় এসে দরজা খুলে দেন। ঘরে ঢুকতে দীপশিখা দেবীর সম্মুখীন হতে হয়। দীপশিখা দেবী কিছু বলতে যাচ্ছিলেন, তার আগেই কনক চ্যাটার্জি বলে উঠলেন, আমরা এখন একটু দেবশঙ্কর বাবুর ঘরটা ভালো করে সার্চ করে দেখব। দেখবেন উপরে যেন কেউ না ওঠে। বলেই গটগট করে সিঁড়ি দিয়ে উপরে চলে গেলেন। দরজার সিল ভেঙে পুনরায় কনক চ্যাটার্জি ও সুবিমল নন্দী প্রয়াত দেবশঙ্কর বাবুর ঘরে সরজমিনে তদন্তে ঢোকেন। প্রায় 1 ঘন্টা ধরে ঘরের প্রতিটা ইঞ্চির পূর্ণ তদন্ত করে বেরিয়ে আসেন। এরপর সারা বাড়িতে অনুসন্ধান চালানোর পর থানায় ফেরার উপক্রম করলে নিচের তলায় পুনরায় দীপশিখা দেবীর সাথে সামনাসামনি হয়ে যান। আপনার বাড়ি আজ আমরা খুব ভালো করে সার্চ করেছি। মনে হয় না আর সার্চের প্রয়োজন আছে। আততায়ী হাতের নাগালে চলে এসেছে। 1 সপ্তাহের ভিতর আপনার স্বামীর খুনের অপরাধীকে লকআপে ঢোকাবই। আপনাকে কথা দিলাম। দীপশিখা দেবী শাড়ির খুর দিয়ে চোখটা মুছে নিয়ে বললেন, এই জঘন্য অপরাধের জন্য অপরাধী যেন শাস্তি পায়। আচ্ছা, আপনারা সদাশিবকে কেন ধরে নিয়ে গেলেন? ওই কি অপরাধী? অপরাধী তো বটেই, তবে পরোক্ষভাবে। তবে উনি নিজের দোষ স্বীকার করেছেন। খুনের প্রত্যক্ষদর্শী সাক্ষী। সেই কারণে হয়তো ওনাকে রাজসাক্ষী করা হতে পারে। আজ আসছি মিসেস সোম। এখন বাইরে তেমন বেরোবেন না, বিপদ এখনো কাটেনি। 2 দিনের ভিতর সন্ধ্যা দেবলীনার বন্ধুদের সম্বন্ধে যাবতীয় তথ্য সংগ্রহ করে ফেলেছেন। থানায় ফিরে দেবলীনার বন্ধুর সম্বন্ধে যাবতীয় তথ্য কনক চ্যাটার্জিকে জানান। সবকিছু শোনার পর অফিসার 1 মুহূর্ত অপেক্ষা করলেন না, হাওড়ার আন্দুলের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। হাওড়ার আন্দুল থেকে ফিরতে অনেক রাত হয়ে যায় কনক চ্যাটার্জির। তবুও থানায় হাজিরা দিয়ে কোয়ার্টারে রওনা দিতে প্রায় 1:30 বেজে যায়। বেশি রাত হয়ে গেলে আর অফিসের গাড়ি নিয়ে ফেরেন না। বাইক থানায় রাখাই থাকে, সেটা নিয়ে বেরিয়ে পড়লেন। অন্ধকার শুনশান রাস্তা। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে যাবার দরুন জায়গায় জায়গায় বৃষ্টির জল জমে আছে। ফাঁকা রাস্তা দেখেই বাইকের গতি বাড়িয়ে দেন। কোয়ার্টারে পৌঁছে স্নান করে শুতে পারলে যেন পরিশ্রান্ত শরীরটা বাঁচে। থানা থেকে আসার সময় জনার্দন জোর করে রুটি সবজি খাইয়ে দিয়েছিলেন, তাই রাতের খাবারের পাটটা চুকে গেছে। খালপাড়ের বাঁকের কাছে আসতে বাইকের গতি অল্প কমিয়ে এগোতে থাকলেন। সিমেন্টের ছোট সেতু অতিক্রম করতেই আবারও বাইকের গতি বাড়িয়ে ফেলেছিলেন। ঘুণাক্ষরেও টের পাননি সামনে কিছু প্রতিবন্ধকতা থাকতে পারে, কিন্তু কি যে ছিল বোঝার আগে বাইকের চাকার উপর মেটালে ইলেকট্রিক কারেন্টের প্রবল শকে বাইক সমেত ছিটকে পড়েন খালের আলের কাটা তারের পিলারের কাছে। মাথা সজোরে ধাক্কা খায় পিলারের ধারে পড়ে থাকা ইট পাথরে। চোখ বোঝার আগেই আবছা দেখেছিলেন অন্ধকার ভেদ করে ছায়ামূর্তি এগিয়ে আসছে। তখনও কোমরে রিভলভার থাকায় আত্মরক্ষার খাতিরে কোনো রকমে হাতড়ে ধরে অন্ধকারে 2বার গুলি চালান। তারপর আর ওঠার অবকাশ পাননি, জ্ঞান হারান। জ্ঞান যখন ফেরে তখন কনক চ্যাটার্জি বারাসাত সদর হাসপাতালের বেডে নিজেকে দেখতে পান। বেডের দুধারে কলিগদের উদ্বিগ্ন মুখ তাকে ঘিরে অধীর অপেক্ষায় আছে। আমাকে জল দাও, গলা শুকিয়ে গেছে। সুবিমল তৎক্ষণাৎ গ্লাসে জল ঢেলে এগিয়ে দেন। জলপান করে বিছানায় শোয়া অবস্থাতেই
ধীরে ধীরে কনক চ্যাটার্জি নিজেই কথা শুরু করলেন। তদন্ত ঠিক পথেই চলছে, বুঝতেই পারছো নিশ্চয়ই। সাংঘাতিক ইলেকট্রিকের শখে ছিটকে পড়েছিলাম, এটাই তার প্রমাণ। ইলেকট্রিকের শখ? বলেন কি স্যার? এই জন্যই একটা সরু গাছের ডালে একটু তার জড়ানো পড়েছিল, আমরা দেখেছি। আপনাকে তো তাহলে জানে মারতে চেয়েছিল স্যার। মাথায় হাত বুলিয়ে নিয়ে কনক চ্যাটার্জি বললেন, বাইক নিয়ে যাচ্ছি, হঠাৎ ইলেকট্রিকের শক, সারা শরীরে সাংঘাতিক ঝাঁকুনি দিয়ে ওঠে, তৎক্ষণাৎ ছিটকে পড়ি, প্রচণ্ড জোরে মাথায় লাগে, এখনো ভীষণ ব্যথা। ব্যথা তো হবেই, 6টা স্টিচ পড়েছে। ভোরের ফার্স্ট ট্রেনের প্যাসেঞ্জার একজন থানায় এসে খবর দেয়, তারপর আমরা নিয়ে আসি এখানে। ও আচ্ছা সন্ধ্যা, তুমি দেবলীনার বন্ধুর ছবি সর্বত্র ছড়িয়ে দাও। মনে হয় এলাকা ছেড়ে যায়নি, ঠিক ধরা পড়বে। সুবিমল ছেলেটিকে আমরা চাই, এই এলাকায় ভাড়া আছে নিশ্চয়ই। সুবিমল সাগ্রহে তৎক্ষণাৎ বলে উঠলেন, স্যার, আপনি দেবলীনার বন্ধু স্নেহাশিস অধিকারীকে সাসপেক্ট করছেন? আগে খোঁজ লাগাও, তারপর বলছি। দুদিনের মধ্যেই কনক চ্যাটার্জি কোয়ার্টারে ফিরে আসেন, কিন্তু 4 দিন অতিক্রান্ত হয়ে গেছে, দেবলীনার বন্ধুর কোনো পাত্তা নেই। যে বাড়িতে ছেলেটি ছিল কয়েকদিন যাবৎ, সেটির খোঁজ পাওয়া গেছে। এখানে সে আশিস অধিকারীর পরিচয় ছিল, কিন্তু ছেলেটি এখন উধাও। থানায় আজ সবাই ভয়ে ত্রস্ত। 4 দিন বাদে আজ কনক চ্যাটার্জি ডিউটি জয়েন করবেন। এসেই যদি জানতে পারেন দেবলীনার বন্ধুর খোঁজ পাওয়া যায়নি, তাহলে উনি সবাইকে এক হাত নেবেন অবশ্যই। থানায় উপস্থিত হয়েই কনক চ্যাটার্জি হাঁকডাক শুরু করে দিলেন, এই যে কাজের প্রতি একনিষ্ঠ সহকর্মীগণ, একটা কাজ দিলাম, করতে পারলে না কেউ? স্নেহাশিস ওরফে আশিস ওরফে বান্টি ধরা পড়েনি তো? চলো এবার সবাই তৈরি হয়ে নাও, শম্ভিলায় যেতে হবে। দীপশিখা দেবীর অ্যালার্জি হয়েছে, ঘর থেকে বেরোতে পারছেন না, আমরা একটু দেখে আসি ওনাকে। হেয়ালি বাক্যালাপ শুরু হলেই থানার সবাই বুঝতে পেরে যান যে এবার রহস্যের জবনিকা পতন ঘটতে চলেছে। কনস্টেবল রতন বোস নিজেকে সবজান্তা প্রদর্শন করতে গিয়ে বলেই ফেললেন, বলেছিলাম না স্যার, চুটকিতে খুনে রহস্যের কিনারা করে ফেলবেন। কনক চ্যাটার্জি ধমকে ওঠেন, আবার রতন, তুমি তোমার সিক্স সেন্স কাজে লাগাচ্ছ? জিম জয়েন করেছো না এখনো তুমি বিরিয়ানি সাবারে যাচ্ছ? ইয়ে স্যার, হ্যাঁ মানে না, আমি বিরিয়ানি ছুঁয়েও দেখি না। আবার ঢপ, চলো আজ ফেরার পথে তোমার সাথে চা সিঙ্গারা খাবো, সবার হয়ে বিলটা তুমিই দেবে। পুলিশ ফোর্স এসে দাঁড়ায় শম্ভিলার গেটের সামনে। 6 জন সশস্ত্র পুলিশকে বাড়ির পাঁচিলের চারদিকে ছড়িয়ে যেতে বলে কনক চ্যাটার্জি দলবল সমেত শম্ভিলার দরজার সামনে উপস্থিত হন। একবার কলিং বেল বাজাতেই সুধাময় দরজা খুলে দেন। এই যে সুধাময়, আপনার বৌদিকে ডেকে আনুন আর সবাইকে আসতে বলুন। স্যার, এই বাড়িতে আমি চুমকি আর বৌদি আছি এখন, পিসিমাকে ছেড়ে দিন, ওনাকে দোতলা থেকে একতলায় আনা অসম্ভব, তাছাড়া কানে খুব বেশি শোনেন না। ঠিক তখনই পার্থসারথী ভট্টাচার্য বাড়িতে প্রবেশ করেন। তাকে দেখতে পেয়ে কনক চ্যাটার্জি সোফায় বসতে বললেন। পুলিশের আগমনের সংবাদ পেয়ে দীপশিখা দেবী হাঁটুর ব্যথা নিয়ে সামান্য খোঁড়াতে খোঁড়াতে একতলায় এলেন। আসুন দীপশিখা দেবী, বসুন বসুন। আপনাকে ডেকে আনতে বাধ্য হলাম। শরীর এখন কেমন আছে আপনার? অ্যালার্জি কমেছে? ঘর থেকে বেরোনো বন্ধ হয়ে গেছে। ডাক্তার কি বলছেন? কি করে হলো অ্যালার্জি এত? আপনি কি করে জানলেন? আমি তো আপনাকে কিছু জানাইনি। আপনি না জানালে কি আমি জানতে পারি না? তদন্ত যখন শুরু করেছি তখন আমাকে সব ব্যাপারে চোখ কান খোলা রাখতে হবে, তাই না? আপনি কি ভুলে যাচ্ছেন সুধাময় এই বাড়ির বিশ্বস্ত কর্মচারী? অ্যালার্জির জন্য কাউকে ঘরে ঢুকতে দিচ্ছেন না। চুমকি পর্যন্ত ঘর সাফাই করতে ঢুকতে পারছে না, তাই ভাবলাম আপনাকে একটু দেখে আসি। এছাড়াও আমি তো অনেক কিছুই জানি, যেমন আপনি খুনের রাত্রে ঘুমের ওষুধ খাননি, তার প্রমাণও আছে আমার কাছে। আরও প্রমাণ আছে খুনের ঘটনার। 4 দিন আগে আপনি 70,000 টাকা চেক মারফত তুলেছিলেন, ঠিক কি না বলুন? কিন্তু খুনের তদন্ত ছেড়ে আপনি আমার অ্যালার্জি, ব্যাংকের টাকা তোলা নিয়ে পড়লেন কেন? আপনাকে একবারও আমি বলিনি এগুলো খুনের তদন্তের অন্তর্ভুক্ত নয়। মানে কি বলতে চাইছেন আপনি? প্রশ্ন ছুড়ে দীপশিখা দেবী যেন একটু ঘাবড়ে গেছেন। কপালে বিন্দু বিন্দু ঘাম জমায়েত শুরু করেছে, দু চোখে অস্থিরতা ফুটে উঠেছে।
মানে আর কিছুই নয়, সেদিন আপনি থানায় এসে যেভাবে আঁচল দিয়ে চোখ মুছছিলেন সেটা দেখে আমার হৃদয়ে করাঘাত শুরু হয়। সত্যিই তো, সদ্য সদ্য যুবতী মেয়েকে হারিয়ে আপনি মরমে মরে আছেন, তার উপর আবার স্বামীর মৃত্যু। কিভাবে স্বজন হারিয়ে আপনি বেঁচে মরে আছেন আমি অন্তর থেকে উপলব্ধি করতে পারি মিসেস সোম। আপনাকে আমি কথা দিলাম আপনার স্বামীর খুনিকে আমি খুব শীঘ্রই হাজতবাস করাবই। বলতে গেলে আজই তার ব্যবস্থা শুরু করতে চলেছি। আপনি জানেন খুনিকে? হ্যাঁ, সব তথ্য সহ প্রমাণ পর্ব আজই সমাপ্ত হবে। এই রতন জনার্দন, তোমরা দীপশিখা দেবীর ঘর থেকে অ্যালার্জি ডাক্তারকে ডেকে আনো তাড়াতাড়ি। কনক চ্যাটার্জির কথা শেষ হবার আগেই দীপশিখা দেবী আঁতকে ওঠেন। আমার ঘরে কেন? আমার ঘরে ডাক্তার কেন থাকবে? আহা, আপনি এত অধৈর্য হয়ে উঠছেন কেন? দেখুন না কি হয়। ততক্ষণে রতন আর জনার্দন দোতলায় চলে গেছেন। মিনিট 15-র ভিতর বছর 30-এর এক মুখ ভর্তি দাড়িওয়ালা একজন যুবককে টানতে টানতে সিঁড়ি দিয়ে নামিয়ে আনে রতন আর জনার্দন। স্যার, এ ব্যাটা ভয়ানক বিচ্ছু, ছাদে চলে গিয়েছিল, রেন পাইপ দিয়ে তলায় নেমে যেতে চাইছিল। জনার্দন দা ঘাড় মোটকে ধরেছে ব্যাটার, একেবারে বামাল সমেত পাকড়াও। এই নিন 7.65 মিমি পিস্তল। আরে তাই নাকি? তলায় নেমে কিছুটি করতে পারতো না? পাঁচিলের বাইরে সশস্ত্র পুলিশ মোতায়েন করা আছে, ওরা ওকে পালাতে দেখলে গুলি করতো। কি হে আশিস অধিকারী ওরফে বান্টি ওরফে স্নেহাশিস অধিকারী, ভেবেছিলেন আপনি একা চালাক আর আমরা সরকারের বেতনভোগী পেট মোটা সার্ভেন্ট? যে বাড়িতে খুন হয়েছে মানে খুন করেছেন, সেই বাড়িতে পিস্তল দেখিয়ে আশ্রয় নিয়েছেন। আপনার বুদ্ধির তারিফ করতে হয়। যে রাত্রে আপনি আমার মাথাটা ফাটালেন, সেই রাত্রে এলাকা ছেড়ে পালিয়ে যেতেন, তাহলে আপনি আরও কিছুদিন নাগালের বাইরে থাকতে পারতেন। এখানেই ভুলটা করলেন আপনি। আমি কিছু করিনি, আমি কিছু জানি না। ছেলেটি হাত করা পড়া অবস্থাতে চিৎকার করে ছট ফটিয়ে ওঠে। একদম চুপ, গর্জে ওঠেন কনক চ্যাটার্জি। আপনি যত বড় ধুরন্ধর হন না কেন, এক চড়ে আপনার গালের ম্যান্ডিবল হাড়ে চির ধরিয়ে দিতে পারি আমি। চুপচাপ কোনটায় দাঁড়িয়ে থাকুন। দেবশঙ্কর সোমের খুনের শাস্তি আপনাকে আদালত দেবে, কিন্তু আমার মাথার 6টা স্টিচের মাসুল আমি কড়াই গন্ডায় উসুল করব আপনার থেকে। এবার তবে আসা যাক আসল তদন্তে। জিঘাংসার সূত্রপাত শুরু হয়েছিল 5 বছর আগে। দেবলীনার মৃত্যুর পরিণতি হলো দেবশঙ্কর বাবুর খুন। দেবশঙ্কর সোম খুব গুরুগম্ভীর দৃঢ়চেতার আত্ম অহংকারী মানুষ ছিলেন। তার আশেপাশের পরিধিতে যেই থাকুক না কেন সবার উপর একটা কর্তৃত্ব বজায় রাখতে চাইতেন। সবসময় তিনি তার মনোভাব এমনভাবে অন্যের কাছে পোষণ করতেন যে তার কথাই শেষ কথা। তাই তিনি কর্মক্ষেত্রেই বলুন আর পরিবারের লোকজনই বলুন, সবাইকে নিজের মতামতের তলে দাবিয়ে রাখতেন। এই মানসিকতার জন্য তিনি কর্মক্ষেত্রে প্রভূত উন্নতি করেন, কিন্তু পরিবারের লোকজনের কাছে বরাবরই অপ্রিয় ছিলেন। তার প্রথম বিবাহ হয়েছিল হাওড়ার বিত্তশালী ব্যবসায়ী পরিবারের শিক্ষিতা সুন্দরী ঘরোয়া মেয়ে কাবেরী মহাপাত্রর সাথে। বিয়ের 15 দিনের মাথায় জানতে পারেন তার নববিবাহিতা স্ত্রীর ভাই জেলে খুনের সাজা কাটছে। শুনেই একরোখা দেবশঙ্কর বাবু ভীষণ রেগে যান। এই ভেবে তার উকিল বাড়ির সুনাম এতে ক্ষুণ্ণ হতে পারে। কিছুদিনের মধ্যে তার ডিভোর্স হয়ে যায়। এই ঘটনার পর বাড়ি ফিরে ওনার প্রাক্তন প্রথম স্ত্রী কাবেরী মহাপাত্র সুইসাইড করেন। একমাত্র ছেলে জেলে, তার উপর মেয়ের মৃত্যুর শোকে মা বাবা দুজনেই মারা যান। বলতে গেলে মহাপাত্র পরিবার ছাড়খাড় হয়ে যায়। এতে প্রথম জিঘাংসা জন্ম নেয়। সেই ব্যক্তি হলেন সোমবাড়ির দারোয়ান সদাশিব পাণ্ডা ওরফে কেশব মহাপাত্র। ইনি দেবশঙ্কর বাবুর প্রথম বিবাহ সম্পর্কিত শ্যালক। দ্বিতীয় বিবাহ হয় মধুমিতা অধিকারীর সাথে। সেই বিবাহ 5 বছর বাদে ভেঙে যায়। কারণটা আমি খুঁজে পেয়েছি, পরে সেটা জানাচ্ছি, কিন্তু এর থেকে দ্বিতীয় জিঘাংসার সূত্রপাত ঘটে। সেই ঘটনার বিবরণে আমি পরে যাচ্ছি। এরপর প্রায় 18 বছর আগে দেবশঙ্করবাবু বিধবা বিবাহ করেন এবং বিবাহ সূত্রে 10 বছরের কন্যা সন্তান লাভ করেন। এই সন্তান হলো দেবলীনা। দেবলীনাকে দেবশঙ্করবাবু সন্তান স্নেহে দেখতেন, এমনকি দেবলীনাকে দত্তক নিয়েছিলেন। দীপশিখা দেবীর সম্পত্তি বিক্রয়ের টাকা দেবলীনার নামে লিখে দিয়েছিলেন, কিন্তু পাওয়ার অফ অ্যাটর্নি দেবশঙ্কর সোমকে করেছিলেন। এটা দীপশিখা দেবী আবেগে পড়ে করেছিলেন না অন্য কোনো ব্যাপার ছিল,
সেটা তিনি ব্যাখ্যা করতে পারবেন। সবই ঠিকই চলছিল। দেবলীনা ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করে চাকরি পায়, কলকাতাতে চাকরি করছিল। বাদ সাধল দেবশঙ্করবাবুর হঠকারিতা। হঠাৎ তিনি কারোর পারমিশন না নিয়ে দেবশঙ্করবাবুর পূর্ব পরিচিত বিত্তশালী মক্কেলের ছেলের সাথে দেবলীনার বিবাহ ঠিক করে বসেন। দেবলীনা এই বিবাহের জন্য প্রস্তুত ছিল না, কেননা দেবলীনা কলেজে পড়াকালীন স্নেহাশিস অধিকারী ওরফে বান্টিকে মন দিয়ে ফেলেছিল। এমনকি কলকাতায় ফিরে এসেও একই অফিসে তারা চাকরি করত। দেবলীনা বান্টির কথা দেবশঙ্করবাবুকে জানায়। দেবশঙ্করবাবু দেবলীনার মতামতের গুরুত্ব না দিয়ে উল্টে দেবলীনাকে বোঝান যে স্নেহাশিস ছেলেটি শুধুমাত্র অর্থের লোভে দেবলীনাকে প্রেমের জালে ফাঁসিয়ে রেখেছে। ঠিক সেই সময় ওদের অফিস থেকে গুরুত্বপূর্ণ নথি অন্য কোম্পানিকে পাচার করার জন্য কয়েকজন প্রতারকের নাম উঠে আসে। সেই সুযোগটাই দেবশঙ্করবাবু হাতিয়ার করেন। দেবশঙ্করবাবু কোনো ক্ষমতা প্রয়োগ করেছিলেন কিনা জানা নেই, তবে আশিস অধিকারী ওরফে স্নেহাশিস অধিকারী ওরফে বান্টির নাম তাতে যুক্ত করা হয়, কিন্তু সেটা নিছক মিথ্যা অভিযোগ। ততদিনে দেবলীনাকে বিয়েতে রাজি করানো হয়ে গেছে। বিয়ের তোড়জোড় শেষ। বিয়ের আগের দিনই দেবলীনার কাছে ফোন আসে বান্টির। সে যে নির্দোষ সেই কথাটা সে দেবলীনাকে জানায়। দেবলীনা জানতে পেরেই বাবা মানে দেবশঙ্কর বাবুর কাছে ছুটে যায়। তখনই দেবলীনা দেবশঙ্কর বাবুকে ফোনে কথা বলতে শোনেন। বিয়ে না হওয়া পর্যন্ত ছেলেটাকে আটকে রাখতে পারলেন না। মনে হয় এই কথা শোনা মাত্র দেবলীনা নিজের ঘরে এসে সুইসাইড করে। এই তথ্য আমি দেবশঙ্করবাবুর ডায়েরি থেকে পাই, কারণ দেবশঙ্করবাবু ওয়াকিবহাল ছিলেন দেবলীনার সুইসাইডের কারণ। সেই কারণটা দীপশিখা দেবী আজ জানতে পারলেন মনে হয়। দীপশিখা দেবী উত্তেজিত হয়ে ওঠেন। হ্যাঁ, আমি কখনো দেবশঙ্করের ডায়েরি দেখিনি, তবে আমার দৃঢ় বিশ্বাস ছিল দেবলীনাকে আমি হারিয়েছি দেবশঙ্করের জন্য। আজ আপনি তার প্রমাণ দিয়ে দিলেন। ঠিক এই কারণে আপনি গুমড়ে গুমড়ে মরে যাচ্ছিলেন এই ভেবে যে লোকটার জন্য আপনার মেয়ে মৃত্যু বেছে নিয়েছিল সেই ব্যক্তি বহাল তবিয়তে বেঁচে আছে, আর সেটা একদমই আপনি মেনে নিতে পারেননি। এরই মধ্যে কোনো এক সময় আপনার সাথে বান্টির যোগাযোগ হয়। ঠিক বলছি তো দীপশিখা দেবী? দীপশিখা দেবী প্রশ্ন শুনে ধীরে ধীরে মাথা নিচু করে নেন। কনক চ্যাটার্জি কথ্য গতি বজায় রাখলেন। ততদিনে বান্টি আপনার বিষাক্ত মনটাকে আরও বিষাক্ত করে তুলেছিল। তাই মাঝে মাঝে বান্টির সাথে বাইরে দেখা করতে বেরোতেন ও সেই সঙ্গে খুনের ছক কষতে। কারণ ততদিনে দীপশিখা দেবীর মনে তৃতীয় জিজ্ঞাসার জন্ম নিয়েছে। ব্যাংক থেকে 70,000 টাকা তুলেছিলেন বান্টির জন্য, যাতে বান্টি ভালো পিস্তল কিনতে পারে। প্রায়ই আপনি ভাড়াটে ড্রাইভার নিয়ে কোথায় যান সেটা দেখে দেবশঙ্করবাবুর আপনার উপর সন্দেহ হয়। তার উপর হঠাৎ করে 70,000 টাকা তুলেছেন সেই খবর মনে হয় ব্যাংক মারফত দেবশঙ্করবাবুর কানে আসে। আপনার গতিবিধির উপর নজর রাখতে ড্রাইভার দীপককে বলে রেখেছিলেন দেবশঙ্করবাবু। গরিব মানুষ দুটো পয়সার জন্য উকিলবাবুর একটু কাজ করে দিচ্ছিল। বান্টি দীপককে অনুসরণ করতে দেখে ফেলেছিলেন। বান্টি দেবশঙ্করবাবুর খুনের পর দীপককে টার্গেট করেন। কি ভেবেছিলেন বান্টি দীপককে মৃত্যুর মুখে ঠেলে দিলে সব প্রমাণ লোপাট হয়ে যাবে? আহত হায়নার মতো ধূর্ত চাহনি হেনে বান্টি চেঁচিয়ে ওঠে, আমি কাউকে খুন করিনি। একবার থানায় চলুন না, 3rd ডিগ্রি দিতে হবে না। কয়েকটা রুলের গুঁতো খেলেই কে খুন করেছে মুখ দিয়ে বেরিয়ে যাবে। আবার ধমকে ওঠেন কনক চ্যাটার্জি। আর দীপশিখা দেবী, আপনি এত সহজে এই বান্টি ওরফে স্নেহাশিস অধিকারীকে বিশ্বাস করে ফেললেন? জানেন কি দেবলীনার বিয়ের আগের দিন ঠিক কী কথা হয়েছিল? সেই ঘটনা প্রয়াত দেবশঙ্কর সৌম্য জানতেন না। জানলে ডায়েরির পাতায় নিজেকে দোষী সাব্যস্ত করতেন না। আমি অর্পিতার সাথে কথা বলেছি। দেবলীনার মৃত্যুর আগে শেষ কথা অর্পিতার সাথেই হয়েছিল। সেদিন স্নেহাশিস দেবলীনাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছিল। বলেছিল, টাকা পয়সাকে হাতিয়ার বানিয়ে একের পর এক ছেলে নিয়ে ছেলে খেলা শুরু করেছো দেবলীনা। যার সাথে বিয়ে হোক না কেন, তোমার স্বরূপ আমি তোমার শ্বশুর বাড়িতে গিয়ে জানিয়ে দিয়ে আসবো। এমন ব্যবস্থা করব আত্মহত্যার পথ বেছে নিতে হবে তোমাকে। দেবলীনা স্নেহাশিসকে খুবই ভালোবাসত, কিন্তু তার থেকেও বেশি প্রিয় ছিল সোমবাড়ির মর্যাদা। আপনারও দেবশঙ্করবাবুর সম্মান আরও প্রিয় ছিল দেবলীনার কাছে। এই বিয়ে যদি হতো, স্নেহাশিস অধিকারী আপনাদের সম্মানহানি করার চেষ্টা করত। ওই আপনার মেয়েকে আত্মহত্যার প্ররোচনা দেয়। বলতে গেলে দেবলীনার মৃত্যুর জন্য একমাত্র দায়ী এই স্নেহাশিস, দেবশঙ্করবাবু নয়। দেবশঙ্করবাবু পালিতা কন্যাকে খুবই স্নেহ করতেন ও তার শুভ চাইতেন। দীপশিখা দেবী, আপনি বড্ড মূর্খামি করে ফেলেছেন। অমূলক সন্দেহের ফলস্বরূপ দেবশঙ্করবাবুর খুনের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত আপনি। সেদিন
রাত 1:30টায় বান্টি আপনাকে ফোনে সিগন্যাল দেয়, আর এই মোবাইল নম্বরটি ছিল হাওড়ার বিভূতি সান্যালের ফোন নম্বর। স্নেহাশিস অধিকারী ওনার বাড়িতে ভাড়ায় থাকতেন। বাড়ি ভাড়া ছেড়ে দেওয়ার সময় হাত সাফাই করে ফোনটি নিজের হস্তগত করেন। হয়তো অভিসন্ধি অনেক আগেই জাল বুনেছিল। যাই হোক, ফোনে সিগন্যাল পেয়েই আপনি 3তলায় দেবশঙ্কর বাবুর শোবার ঘরে দরজায় কড়া নাড়েন। আওয়াজ পেয়ে দেবশঙ্কর বাবু বেড সুইচ টিপে ঘরের আলো জ্বালান। তারপরই ঘরের দরজা খুলতে উদ্যোগী হলে পিছনে জানালা দিয়ে গুলি ছুটে এসে দেবশঙ্কর বাবুর হার্ট বিদ্ধ হয়। তৎক্ষণাৎ মাটিতে পড়ে তার মৃত্যু হয়। আপনি দরজায় কড়া নেড়ে দেবশঙ্কর বাবুকে শোয়া থেকে উঠে দাঁড়ানোর টোপ দিয়েছিলেন, যাতে বানটি লক্ষ্যভ্রষ্ট না হয়। ঠিক বলছি তো দীপশিখা দেবী? দীপশিখা দেবীর অশ্রুস্নাত 2 চোখ অপরাধবোধে নিমজ্জিত। মৃদু মাথা নাড়লেন কেবল। আচ্ছা, তাহলে আপনার মনে নিশ্চয়ই সন্দেহ উদ্রেক হয়েছে, এখন কেন তাহলে স্নেহাশিস খুন করতে উদ্যোগী হয়েছিল। তার কারণটা এবার জানাচ্ছি আপনাদের। স্নেহাশিস অধিকারী হলেন দেবশঙ্কর বাবুর দ্বিতীয় স্ত্রী মধুমিতা অধিকারীর সন্তান। এই দ্বিতীয় স্ত্রী মধুমিতা অধিকারীকে দেবশঙ্কর বাবু ভীষণই ভালোবাসতেন। এর উল্লেখ তার ডায়েরিতে আছে। 5 বছর সংসার যাপন করার পর হঠাৎই জানতে পেরেছিলেন মধুমিতা দেবী অন্তঃসত্ত্বা। খবর শোনা মাত্রই দেবশঙ্কর বাবুর পৃথিবীটা ওলটপালট হয়ে যায়। নিজেকে সব হারানো পুরুষের দলে খুঁজে পেলেন। লজ্জায় ঘৃণায় রিক্ত হয়ে ওঠে ওনার মন। এক ঘরে এক বাড়িতে দুজনের একসাথে থাকা অসম্ভব, সে কথাটা পরিষ্কার করে জানিয়ে দেন মধুমিতাকে। মা বাবা হারা মধুমিতা অধিকারী সোমভিলা ছেড়ে পিসির বাড়ি ওঠেন এবং আর কোনোদিনও এই বাড়িতে ফিরে আসতে পারেননি, কারণ ততদিনে দেবশঙ্কর বাবু ডিভোর্স ফাইল করে ফেলেছিলেন। তাদের ডিভোর্স হয়ে যায়। এবার আপনারা অবাক হচ্ছেন, মধুমিতা দেবী অন্তঃসত্ত্বার খবরে দেবশঙ্কর বাবুর খুশি হবার কথা, ডিভোর্স করতে গেলেন কেন? কেনর উত্তরটা আমার জানা আছে, কিন্তু বান্টি ওরফে স্নেহাশিসের জানা নেই। বান্টির বদ্ধ ধারণা ছিল দেবশঙ্কর বাবু মধুমিতা দেবীকে অপমানিত প্রতারিত করেছিলেন। বান্টির পিতৃপরিচয় দিতে অস্বীকার করেছিলেন। সেই থেকে জন্ম নিয়েছিল দ্বিতীয় জিঘাংসা। ঠিক কি না স্নেহাশিস? প্রশ্ন শুনে ফোঁস করে ওঠেন স্নেহাশিস। আমি দেবশঙ্কর বাবুর সন্তান। আমাকে অস্বীকার করেছিলেন দেবশঙ্কর সোম। আমার মাকে অপমান করেছিলেন উনি। আমি প্রকৃত অর্থে সোমবাড়ির আসল উত্তরাধিকার। আমি। থামুন থামুন, এই সম্পত্তি হস্তগত করতে গিয়ে আপনি একজন খুনিতে পরিণত হয়েছেন। সন্তানের পরিচয়ে কার্যসিদ্ধি হয়নি দেখে দেবলীনাকে ফাঁসিয়েছিলেন প্রেমের জালে, অথচ এখনো বেশ কয়েকজন মহিলার সাথে আপনার হৃদয় ঘটিত সম্পর্ক আছে। এরও প্রমাণ আমার কাছে আছে। যদিও দেবলীনার সাথে পরিচয় হয়েছিল কাকতালীয়ভাবে কলেজে পড়াকালীন। ভেবেছিলেন দেবলীনাকে বিয়ে করে সোমবাড়ির সম্পত্তি আত্মসাৎ করবেন। সেটাও যখন হলো না, তখন আপনি দীপশিখা দেবীর সন্তানহারা হৃদয়ে মেকি অভিনয়ের দ্বারা আঘাত হানলেন এবং সফলও হলেন। কনক চ্যাটার্জির কথা শুনে উত্তেজিত হয়ে উঠে দাঁড়িয়ে ভর্ৎসনা করলেন দীপশিখা দেবী। এত বড় প্রতারণা করেছিলে বান্টি তুমি আমার সাথে? আমার মেয়েকে কেন্দ্র করে এই ষড়যন্ত্র করেছিলে তুমি। কনক চ্যাটার্জিকে অশেষ ধন্যবাদ, মুখোশের আড়ালে তোমার কদর্য রূপটি বের করতে পেরেছেন উনি। আমি পুলিশকে সব রকম সহযোগিতা করব, এবার আদালতে সব সত্য বলবো, তোমার যাতে কঠিন শাস্তি হয়। দীপশিখা দেবী সাহায্যের প্রতিশ্রুতির জন্য আপনাকে ধন্যবাদ। কনক চ্যাটার্জির কথা শেষ করার আগেই হঠাৎই প্রশ্ন ছুড়লেন পার্থসারথী ভট্টাচার্য। আচ্ছা স্যার, আপনি কি করে জানলেন মধুমিতা দেবীর কথা? আমি ক্রিমিনাল কেস ফাইল দিয়ে এলাম আপনাকে। সেটা বাদ দিয়ে কিভাবে স্নেহাশিসকে সাসপেক্ট করলেন, একটু যদি খুলে বলেন ভালো হয়, খুবই জানতে ইচ্ছে করছে। হ্যাঁ পার্থসারথী বাবু, সেই কথায় পড়ে যাচ্ছি। তার আগে বান্টির জন্মবৃত্তান্ত শুনে নিন। বান্টি, আপনি যতই দাবি করুন আপনি দেবশঙ্কর বাবুর সন্তান, ডাক্তারি রিপোর্টে কিন্তু অন্য কথা বলছে। দেবশঙ্কর বাবুর নিজস্ব আলমারি থেকে 3টি বহু পুরনো ডাক্তারি রিপোর্ট পেয়েছি। 3টি পৃথক প্যাথোলজি ল্যাবের রিপোর্ট। 3টেতেই একই কথা বলা হয়েছিল, দেবশঙ্কর বাবুর সন্তানের জন্ম দিতে অক্ষম। ওনার স্পার্ম কাউন্ট খুবই নগণ্য, দুর্বল। তিনি কখনোই মধুমিতা দেবীর সন্তানের পিতা হতে পারেন না। তাই মধুমিতা দেবীর অন্তঃসত্ত্বার খবর জানার পর ডিভোর্স দিয়েছিলেন। বান্টি, আপনার দাবি কতটা অমূলক সেটা নিশ্চয়ই পরিষ্কারভাবে বুঝতে পারলেন। আপনি কার সন্তান সেটা মধুমিতা দেবীর সঠিক বলতে পারতেন, কিন্তু আফসোস, সত্য উদ্ঘাটনের জন্য তিনি আজ বেঁচে নেই, তাই সত্য অধরা।
পার্থসারথী বাবু, এবার আপনার দেওয়া ক্রিমিনাল কেস ফাইলের কথায় আসছি। দেবশঙ্কর বাবু গত 15 বছর ধরে বহু ক্রিমিনাল কেস লড়েছেন। শেষের 4-5টা কেস ঝুলে আছে। সেগুলির প্রত্যেকটি অপরাধের প্রত্যক্ষ সাক্ষী জনসম্মুখে রয়েছে। সেক্ষেত্রে দেবশঙ্কর বাবুর উপর অপরাধের ব্যক্তিগত রাগ থাকতে পারে না। আর পুরনো কেসগুলির অপরাধীরা বেশিরভাগই জেলের সাজা কাটছে। আর যারা সাজা কেটে বেরিয়েছে, 11 জনের মধ্যে 4 জন মারা গেছে, আর বাকিরা বিভিন্ন সমাজ কল্যাণমূলক এনজিওর সাথে যুক্ত। তাছাড়া জেলে থেকে মুক্তিপ্রাপ্ত এই আসামিরা দেবশঙ্কর বাবুর সুপারিশে এনজিওর সাথে যুক্ত হয়েছে এবং তারা সমাজের স্রোতে ফিরে গেছেন। তারা কখনোই দেবশঙ্কর বাবুর শত্রু হতে পারেন না। দীপশিখা দেবীর ফোনের কল লিস্ট চেক করতে গিয়ে বিভূতি সান্যালের ফোন নম্বর পাই। যেদিন খুন হয় সেদিন রাত্রে 1:30টার সময় ওই নম্বর থেকে ফোন আসে। আমরা হাওড়ার আন্দুল থানার সাথে যোগাযোগ করি। ওনারা জানায় বিভূতিবাবুর বাড়ি থেকে ফোন চুরি গেছে। সেখানে তারপর আমি নিজে যাই এবং ছবি দেখিয়ে জানতে পারি দেবলীনার বন্ধু বান্টি সেখানে ভাড়া থাকতো। 1 মাস আগে উঠে গেছে। বান্টি আদতে বর্ধমানের বাসিন্দা। বিভূতিবাবুর কাছ থেকে আমি বান্টির বর্ধমানের ঠিকানা জোগাড় করে সেখানে যাই। বান্টির মা 2 বছর আগে মারা গেছেন। মধুমিতা দেবীর পিসি খুবই বৃদ্ধা, এখনো বেঁচে আছেন। ওনার কাছ থেকে অনেক কিছু জানতে পারি। বান্টি পড়াশোনা আর খেলাধুলায় খুবই ভালো ছিল। স্টেট লেভেলে পুরস্কারপ্রাপ্ত দক্ষ শুটার ছিল স্নেহাশিস। এছাড়াও খুব ভালো জিমন্যাস্টিক জানে। ওনার বাড়িতে পুরনো অ্যালবামে আমি মধুমিতা দেবীর ছবি দেখি, যে ছবির সাথে দেবশঙ্কর বাবুর আলমারিতে রাখা ওনার দ্বিতীয় স্ত্রীর ছবির সাথে হুবহু মিল। অঙ্ক পরিষ্কার হয়ে যায়। এছাড়াও অন্য অ্যালবামে আরও কয়েকটা ছবি দেখে আমি তাজ্জব হয়ে যাই। সেই ছবিগুলি ছিল বান্টির কলেজের সময়কার। কলেজের বন্ধুদের সাথে পুরুলিয়ার ট্রেকিংয়ে গিয়েছিল। সেই ছবিগুলিতে দেবলীনাও ছিল। তার মধ্যে একটা ছবিতে বান্টি আদিবাসীদের সাথে রণপায়ে করে হাঁটছে বা নানা ধরনের কসরত করছে। সেই ছবি দেখেই আমার আপনাদের দারোয়ান সদাশিব পান্ডা ওরফে কেশব মহাপাত্রর বয়নের কথা মনে পড়ে যায়। কারণ কেশব আমায় জানিয়েছিল খুব লম্বা পায়ের আততাই এসেছিল বাগানের পাঁচিল টপকে। ব্যাস 2-এ 2 4 হয়ে যায়। রণপা অবলম্বন করে খুন করার কৌশল বের করেছিল স্নেহাশিস। সোমভিলার পাঁচিল টপকে খুব সহজে 3 তলার জানালার কাছে অনায়াসে পৌঁছে যায়। তদন্তকারী অফিসার কোনোদিনও এই কৌশলের কথা স্বপ্নেও ভাবতে পারতো না, যদি না আমি বর্ধমানে স্নেহাশিসের বাড়ি গিয়ে ফটো দেখে না আসতাম। প্রখর বুদ্ধিসম্পন্ন ব্যক্তি এই স্নেহাশিস অধিকারী। তাছাড়া বারাসাত বাজারের কাছে যে বাড়িতে বান্টি এই 1 মাস যাবৎ ভাড়া ছিল, সেই বাড়ির বাগানে ছোট ছোট করে কাটা বাঁশের টুকরো দেখতে পাওয়া গেছে। আজই বাঁশের টুকরোগুলো ফরেনসিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করছি। আমার দৃঢ় বিশ্বাস সোমবাড়ির বাগানের মাটির নমুনা ওই বাঁশের টুকরোতে পেয়ে যাব। এই হলো অ্যাডভোকেট দেবশঙ্কর সোমের খুনের তদন্তের বিস্তারিত বর্ণনা। চলুন এবার ওঠা যাক। সন্ধ্যা, তুমি দীপশিখা দেবীকে গাড়িতে নিয়ে যাও। জনার্দন, বান্টিকে সামলে নিয়ে চলো। রাস্তায় বেগরবাই করতে দেখলে তোমার স্পেশাল চটটা কষে দিয়ে দিও। আর হ্যাঁ দীপশিখা দেবী, আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। আপনাদের ড্রাইভার দীপকের পরিবারের জন্য একটু মোটা অর্থের অনুদানের ব্যবস্থা করে দেবেন প্লিজ। দীপকের উপর নির্ভর করেই ওর পরিবারের পেট চলতো। আপনাদের সন্দিহান জিজ্ঞাসার কবলে নিরীহ দীপককে প্রাণ দিতে হলো। ওর ছোট্ট ছোট্ট 2 মেয়ে আজ পিতৃহারা হয়ে গেল। আমার অনুরোধটা একটু ভেবে দেখবেন প্লিজ। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।